হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ক্যাম্পাস। আমি তন্ময় পাল। আর আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে তোমাদের একমাত্রিক গতি যে অধ্যায়টা আছে সেখানে থেকে দেখবে তোমরা শুধুমাত্র ক্লাস 11-এর নয়, এটা নিট বা WBJEE এইগুলোর ক্ষেত্রেও কিন্তু এই কোশ্চেনগুলো আসতে দেখা যায়। সেগুলো হচ্ছে গ্রাফ রিলেটেড কোশ্চেন। তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছো যে আজকের ভিডিও টপিক হচ্ছে একমাত্রিক গতি, অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল মোশন। এখান থেকে গ্রাফ রিলেটেড যেসব প্রবলেমগুলো তোমরা সম্মুখীন হও সেগুলো কিভাবে তোমরা ডিল করবে, সেগুলোর কিভাবে তোমরা পরীক্ষায় খাতায় সঠিকভাবে করে আসতে পারবে, এবং এখান থেকে যে কি ধরনের কোশ্চেন হয় সেগুলো কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমরা সঠিক ধারণাটা পেয়ে যাবে। তো খুব খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আজকে আমি বেছে বেছে নিয়েছি বিভিন্ন বই থেকে, শুধুমাত্র ছায়ার বই থেকে নয়, বিভিন্ন টিডি পাবলিকেশনের বই বা আরও জয়েন্টের যেসব বইগুলো হয় সেগুলো থেকে কিন্তু এই আজকের যে প্রবলেমগুলো সলভ করা হবে, গ্রাফ রিলেটেড প্রবলেম, সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। তো ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমরা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি গ্রাফ রিলেটেড যে সমস্ত সমস্যায় তোমাদের সম্মুখীন হতে হয় সেগুলোতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো আর দেরি কিসের, এখনই শুরু করি। আর তার আগে একটা কথা বলার, যারা চ্যানেলটিতে নতুন বা আগেও ভিডিও দেখেছো অথচ চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিবে। তো চলো আজকের কন্টেন্ট শুরু করা যাক। প্রথম যে প্রবলেমটা আছে, আমি প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদাভাবে বলছি না, আমি এখানে ছবিটা এঁকে সেই ছবি থেকে কীরকম প্রশ্ন আসতে পারে সেটাই দেখাবো। প্রথম যে কোশ্চেনটা আছে, তোমাকে একটা গ্রাফ বলে দিয়েছে এরকম। সেই গ্রাফটাতে হচ্ছে তোমার কি গ্রাফ, এটা ভি ভার্সেস টি গ্রাফ। ঠিক আছে, ভি ভার্সেস টি গ্রাফ। সেই গ্রাফে তোমাকে একটা গ্রাফ দিয়ে দিয়েছে এরকম। এই যে গ্রাফটা দিয়েছে, দেওয়ার পর বলেছে এই গ্রাফ থেকে যে প্রশ্নটা দিয়েছে তোমাকে, যে শেষ 2 সেকেন্ডে বস্তুটির স্মরণ কত। তারপর বলেছে মোট যে স্মরণ, সেই স্মরণের সঙ্গে শেষ 2 সেকেন্ডে বস্তুর যে স্মরণ হয়েছে সেটার অনুপাত কত। কোশ্চেনটা লিখে দিচ্ছি, শেষ 2 সেকেন্ডে বস্তুটির স্মরণ বের করতে হবে সমান কত, আর মোট স্মরণ বের করতে হবে, দিয়ে এই দুটোর অনুপাত করতে হবে। এটাই হচ্ছে কোশ্চেন। তো এটা একটা কি লেখচিত্র, এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র, বেগ ভার্সেস টি, ভি ভার্সেস টি। এই লেখচিত্র থেকে তোমাকে এই কোশ্চেনগুলো সলভ করতে হবে। কিভাবে করবে কোশ্চেনগুলো, এটাই হচ্ছে কথা। তো এগুলো কিছুই না, আমরা সকলে জানি যে ভি ভার্সেস টি লেখচিত্রের যে এরিয়া হয়, সেই এরিয়াটা কি ডিনোট করে, স্মরণ ডিনোট করে। কেন স্মরণ না বলে দূরত্ব বলতে পারে, দূরত্ব বলাটাই বেটার হবে। দূরত্ব বা স্মরণ যাই বলো, তুমি এইভাবেই ডিল করবে। কিভাবে করবে, তোমাকে বলেছে শেষ 2 সেকেন্ডে বস্তুটি স্মরণ কত। শেষ 2 সেকেন্ড মানে এইখান থেকে দেখো, এটা 5 আর এটা 7, তাহলে এই 2 সেকেন্ডে বস্তুর স্মরণ কত সেটা বের করে নেব। তাহলে আমি এখানে করছি, শেষ 2 সেকেন্ডে বস্তুটির স্মরণ। কি হবে, শেষ 2 সেকেন্ডে যে ট্রায়াঙ্গেলটা করেছে, দেখো এই ট্রায়াঙ্গেলটা করেছে, তাই নয় কি? তাহলে এই ট্রায়াঙ্গেলটার যে ক্ষেত্রফল সেটাই শেষ 2 সেকেন্ডে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ নির্দেশ করবে। তো স্মরণটা আমরা কি, এটা যেহেতু একটা ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেলের আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার এখানে ভূমি কত বলো, 5 থেকে গেছে 7, তাহলে 5 6 7 তার মানে 2। আর উচ্চতা কত, এখানে যে এই এই লেভেলে, এই যে অর্থাৎ এই লেভেলটাই বেগ কত সেটা ইউ বলে দিয়েছে, তো তুমি ইউ লিখে দাও। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করো, দেখো ইউ হচ্ছে বস্তুটার শেষ 2 সেকেন্ডে বেগ। ঠিক আছে, এই সরি স্মরণ।
তারপরে কি বলেছে, মোট সরণ বের করতে বলেছে। এবার মোট সরণ মানে এখান থেকে এত দূর পর্যন্ত মোট সরণ কত, তাহলে মোট সরণ আমি লিখছি। মোট সরণ কি হবে, দেখো এই অংশটার ক্ষেত্রফল প্লাস এই অংশটার ক্ষেত্রফল প্লাস এই অংশটার ক্ষেত্রফল, টোটাল 3টে অংশের ক্ষেত্রফল করলেই আমি মোট ক্ষেত্রফল, মোট সরণ পেয়ে যাবো। আর মোট সরণ মানে হচ্ছে মোট ক্ষেত্রফল এটার সঙ্গে। তাহলে এই অংশটার ক্ষেত্রফল যখন আমি বের করব তখন কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে, দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 3, হাফ ইন্টু 3 ইন্টু উচ্চতা হচ্ছে ইউ, এই উচ্চতাটা ইউ। তারপরে এটা তো একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল তার ফর্মুলা হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্যটা কত বলো, 3 থেকে 5-এ গেছে, তার মানে 2, আর এটা হচ্ছে ইউ, তাহলে 2 ইন্টু ইউ হয়ে গেল। তারপরে এটার ক্ষেত্রে তো তুমি বের করলে এই যে মানটা ইউ, ডাইরেক্ট ইউ বসিয়ে দিলে, পুরোটা ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই। এখানে ইউ কীভাবে আসলো, এই 2 2 কেটে গিয়ে ইউ এসছে, তো এখানে আমি পুরোটাই বসিয়ে দিলাম। দিয়ে এটা যদি আমি ক্যালকুলেশন করি, এটা কত হচ্ছে 3u/2 প্লাস এটা হচ্ছে কত, দেখো 2u প্লাস ইউ মানে 3u, ঠিক আছে। এটা যদি তুমি যোগ করো 2 হবে লসাগু, 3u প্লাস 6u দ্যাট ইজ 9u/2। এবার এই কোশ্চেনটা আর একটু বাড়িয়ে দিয়ে তোমাকে যদি বলে যে শেষ 2 সেকেন্ডে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব বা সরণ আর মোট সরণের অনুপাত কত, তাহলে অনুপাতটা তুমি কি লিখবে, নির্ণেয় অনুপাত। এটাও বলতে পারে, কোশ্চেন তো বিভিন্ন টাইপের হয়। তো আমাকে এখানে এটাই সরণ আর 2 সেকেন্ডে সরণ আর মোট সরণ বের করতে দিয়েছিল, আমি আরেকটু বাড়িয়ে দিলাম, দিয়ে অনুপাতটা বের করতে বললাম। তাহলে এখানে প্রথমে হচ্ছে ইউ, দেখো শেষ 2 সেকেন্ডে আগে বলেছে, তারপরে এটা হচ্ছে 9u/2, ইউ কেটে দাও, তাহলে 1:9/2। এবার এটা ক্যালকুলেশন করলে 2:9, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাকে পরীক্ষায় সম্মুখীন হতে হবে, এবং সেগুলো কিভাবে ডিল করবে সেগুলো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা ক্লিয়ার হবে। তো আশা করছি এই জায়গাটা আমি বোঝাতে পারলাম। এবার পরবর্তী কোশ্চেনের দিকে আগানো যাক। পরের দাগের যে কোশ্চেনটা আছে সেটা দেখো, বলেছে একটা লেখচিত্র, এটা হচ্ছে তোমার সরণ, এটা 2 নম্বর কোশ্চেন। সরণ সময় লেখচিত্র, এদিকে দেখানো হচ্ছে এস, এদিকে দেখানো হচ্ছে টি। লেখচিত্রটা এরকম, ঠিক আছে। এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, আর এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। দিয়ে বলেছে যে বস্তুটার অন্তিম বেগ ও প্রাথমিক বেগ কত, মানে ইউ ইকুয়াল টু বের করতে হবে আর ভি ইকুয়াল টু বের করতে হবে, ঠিক আছে। তারপরে অনুপাত বলতে পারে, অনুপাত বের করতে দিতে পারে। এখানে কোশ্চেন অনুযায়ী প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ বের করতে দিয়েছে। কিভাবে করব, খুবই সোজা জিনিস। আমরা সকলে জানি যে এস ভার্সেস টি লেখচিত্রের যে নতি হয়, সেই নতিটা কি নির্দেশ করে, সেই নতিটা নির্দেশ করে ওর বেগ। তাহলে এইখানে দেখো, এই অবস্থায় যখন বস্তুটা উঠেছে তখন অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে ট্যান থিটা হচ্ছে প্রাথমিক বেগ, ট্যান 60 হচ্ছে প্রাথমিক বেগ, আর এইখানে হচ্ছে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। এবার এখানে একটা কথা বলে রাখি, অ্যাঙ্গেলটা কিন্তু সবসময় পজিটিভ এক্স ডিরেকশনের সঙ্গে নিতে হবে। আমি যদি এটাকে এক্স অ্যাক্সিস বলি, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমার নতি নির্দেশ করবে না। কোন অ্যাঙ্গেলটা নির্দেশ করবে, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এবং এই অ্যাঙ্গেলটা 30 হলে এটা কত হবে, এটা হবে 150, মাথায় থাকে জানো। তাহলে প্রাথমিক বেগ ইউ, সেটার মান কত হবে, সেটার মান হবে, আমরা এখান থেকেই বুঝতে পারছি, ট্যান 60 ডিগ্রি, ঠিক আছে। ট্যান 60 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রির মান তোমরা সকলেই জানো, সেটা বসিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। সেটার মান কত হয়, √3, ঠিক আছে। প্রাথমিক বেগ হয়ে গেল। আর অন্তিম বেগ ভি, সে ভি এর মান কত হবে, ট্যান 30 নয়, ট্যান 150, ঠিক আছে। এবার এটার মান বের করে তুমি দেখবে কত আসছে, দেখো ট্যান 90 প্লাস 60 করে দেবে, এটা মানে মাইনাস কট 60 হয়ে যাবে। এবার কট 60-র মান কত, 1/√3, তাহলে মাইনাস 1/√3 হলো তোমার অন্তিম বেগ। এবার মাইনাস তুমি দেখেই বুঝতে পারছো যে এইখানে দেখো, এইখান থেকে এই অবস্থায় যখন ছিল তখন বেগটা আস্তে আস্তে বেড়েছে, পজিটিভ, মানে বেগটা এক কথায় বাড়েনি, বেগটা হচ্ছে তোমার বেড়েছে, হ্যাঁ বেগটা বেড়েছে। তারপরে এদিক থেকে এদিকে যখন এসছে, সরি বেগটা বাড়েনি, বেগটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট আছে, এই বেগটা কনস্ট্যান্ট। তারপরে এখানে কি হলো, উল্টো দিকে, এখানেও কিন্তু কনস্ট্যান্ট বেগ কিন্তু উল্টো দিকে। এখন এই জায়গাটা দেখো, প্রত্যেকটা জায়গায় কিন্তু কনস্ট্যান্ট কেন বলছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ট্যান ট্যান থেকে অর্থাৎ নতির মানটা সমান হবে, স্লোপটা সমান হবে। তার জন্য এই জায়গাটা তো বেগ কনস্ট্যান্ট, এই জায়গাটা তো বেগ কনস্ট্যান্ট, কিন্তু এইখানে দেখো একটা টার্ন নিয়েছে, বেগটা ঘুরে গেছে, উল্টো দিকে হয়ে গেছে, মানে আস্তে আস্তে
এ হয়ে যাচ্ছে, তার জন্য এই অ্যাঙ্গেলটা কিন্তু ট্যান কত হবে, ট্যান এরকম মাইনাসে এসছে অ্যান্সারটা। ঠিক আছে, এটাই হলো উত্তর। এবার এটার অনুপাত যদি করতে দেয়, তাহলে অনুপাত করলে তোমাকে কোশ্চেনে কি করতে হবে, u/v যদি করো তাহলে √3 - 1/√3 এটা করে দেবে, তাহলেই হয়ে যাবে। তাহলে √3 গুণ করলে 3 - 1, এটা তোমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এটাই মনে রাখবে যে যখনই আমি স্লোপ নিব কোনো একটা কার্ভের, তখন সবসময় পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে নিতে হবে। এটা দেখুন নেগেটিভ উল্টো দিকে হয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা সবসময় নেবে। ঠিক আছে, এটাই ছিল তোমার 2 নাম্বার অঙ্কটা। এবার পরের দাগের অঙ্কে কি আছে দেখে নেওয়া যাক। তিনের দাগের যে কোশ্চেনটা আছে খুব গুরুত্বপূর্ণ এবং ভালো কোশ্চেন, দেখে নাও। বলেছে একটা বস্তুর এস ভার্সেস টি গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফটা কিরকম, গ্রাফটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, এরকম হচ্ছে একটা গ্রাফ, এস ভার্সেস টি গ্রাফ দিয়ে বলেছে বস্তুটা কতবার স্থির অবস্থায় এসছে। এটাই হচ্ছে কোশ্চেন, বস্তুটা কতবার স্থির অবস্থায় এসছে। এই যে গ্রাফ, একটা বস্তুর সরণ আর সময় গ্রাফ, এই গ্রাফ থেকে তোমাকে বলতে হবে যে বস্তুটা কতবার স্থির অবস্থায় এসছে। তো এটা দেখে বোঝা একটু কঠিন, তাই নয় কি? স্থির অবস্থায় আসা মানে কি সেটা তোমাকে আগে জানতে হবে। স্থির অবস্থায় আসা মানে কি, তার বেগটা 0 হয়ে গেছে সেই জায়গাটায়। এবার আমরা জানি সরণ আর সময় এদের যে লেখচিত্র, এস ভার্সেস টি লেখচিত্র, সেই এস ভার্সেস টি লেখচিত্রের নতি যেটা, এক কথায় ট্যান থিটা, ট্যান থিটার মান কি নির্দেশ করে, ট্যান থিটার মান নির্দেশ করে বেগ। এবার স্লোপটা আমরা কিভাবে বের করব, আমি যদি এই জায়গাটায় স্লোপ বের করি তাহলে এখানে আমাকে একটা ট্যানজেন্ট টানতে হবে। এইভাবে ট্যানজেন্ট টানার পর এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলের ট্যান থিটা নিলেই হবে। তা আমি এরকম সব প্রত্যেকটা জায়গায় আমি ট্যানজেন্ট টেনে টেনে দেখতে পারি কোথায় ট্যানজেন্টের ভ্যালুটা 0 আসছে, তাই না? যেখানে ট্যানজেন্টের ভ্যালুটা 0 আসবে সেই জায়গাটায় তোমার বেগ 0, তাই তো? এবার তুমি দেখো আমি এখানে কতগুলো পয়েন্ট তোমাকে দেখাচ্ছি যেই জায়গায় ট্যানজেন্টের ভ্যালু 0 হবে। আমি তোমার প্রত্যেকটা জিনিস ক্যালকুলেট করার দরকার নাই। যেমন এই বিন্দুটা তুমি যদি আঁকো ট্যানজেন্ট, তাহলে এরকম হবে, যেটা কিনা এক্স অক্ষের সঙ্গে কোনো কোণই করছে না, 0। ঠিক আছে, সিমিলারলি এইখানে যদি আঁকো তাও তাই, এখানে যদি আঁকো তাও তাই, এখানে যদি আঁকো তাও তাই, এবং এই জায়গাটাতেও তাই হবে। দেখো এগুলো সব সমান্তরাল হয়েছে, অর্থাৎ এটা নতিটা 0, আর নতি 0 মানে সেখানে বেগটাও 0। তাহলে কটা জায়গা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে এই বস্তুটা কবার স্থির হবে, তাহলে বস্তুটি 5 বার স্থির হবে। এটাই হচ্ছে কোশ্চেন। এবার তুমি যদি এই কনসেপ্টটা তোমার মধ্যে না থাকে তাহলে ভুল করে দিবে। ঠিক আছে, তারপরের কোশ্চেন এটাই, যদি এই কার্ভটাই, পরের আমি আর একটা কোশ্চেন নিচ্ছি, এই কার্ভটাই নিয়েছি, এই কার্ভটা নিয়ে এটাকে বললাম আমি ভি ভার্সেস টি গ্রাফ, ভি ভার্সেস টি গ্রাফ। ঠিক আছে, ভি ভার্সেস টি গ্রাফ দিয়ে বলা হয়েছে একই কোশ্চেন যে এই ক্ষেত্রে বস্তুটা কতবার স্থির অবস্থায় আসবে। তো এই ক্ষেত্রে কি কনসেপ্টটা কাজে লাগবে, এই তখন আর এই কনসেপ্ট কাজে লাগবে না, তাই নয় কি? এই কনসেপ্ট তখন আর কাজে আসবে না, ত্বরণের কনসেপ্ট মানে নতির কনসেপ্ট কাজে আসবে না। তখন কি, দেখো এটা ভি প্রকাশ করছে, এদিকটা ভি প্রকাশ করছে, এদিকটা টি প্রকাশ করছে। তো ভি এর ভ্যালু যেখানে যেখানে 0, সেখানে বস্তুটা স্থির অবস্থায় আসবে। একমাত্র 0 হয়েছে এইখানে আর এইখানে। তাহলে এই ক্ষেত্রে এটা যদি ভি ভার্সেস টি গ্রাফ হতো, তাহলে সেক্ষেত্রে বস্তু 2 বার স্থির অবস্থায় আসতো। সেটাকে কোথায়, একটা এইখানে আর একটা এখানে। ঠিক আছে, তাহলে বস্তুটি 2 বার স্থির অবস্থায় আসবে, স্থির হবে লিখে দিলাম। ঠিক আছে, এই ছিল, এরকম কোশ্চেন আসতে পারে। তারপরের যে কোশ্চেনটা সেটা দেখে নাও, আমি আঁকছি পরের কোশ্চেনটা। তারপরে তোমাকে আবার একটা গ্রাফ দিয়েছে, সেই গ্রাফ দিয়ে বলেছে যে কোন অংশে তাৎক্ষণিক বেগ নেগেটিভ, দেখে নাও। গ্রাফটা আমি আঁকার চেষ্টা করছি, এদিকে এস দেখানো হচ্ছে, এদিকে টি দেখানো হয়েছে। গ্রাফটা কীরকম, এখান থেকে শুরু হয়েছে এরকম একটা গ্রাফ। ঠিক আছে, এই গ্রাফের আমি কতগুলো পয়েন্ট দিয়ে দিচ্ছি, এখানে সি বিন্দু, এইখানে ডি বিন্দু, এখানে ই বিন্দু,
আর এখানে এফ বিন্দু দিয়ে বলেছে এই সি ডি ই এফ, এই যে চারটে বিন্দু দেওয়া আছে তার মধ্যে কোন জায়গাটায় তাৎক্ষণিক বেগ হচ্ছে তোমার নেগেটিভ। লিখে দিলাম তাৎক্ষণিক বেগ কোন বিন্দুতে, লিখে নাও কোন বিন্দুতে তাৎক্ষণিক বেগ নেগেটিভ মানে ঋণাত্মক। এবার কি করে বুঝবে কোন বিন্দুতে নেগেটিভ? তুমি দেখো এর আগে যে অঙ্কটা করলাম সেখানে আমি বলেছিলাম সবসময় নেগেটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে তোমাকে কি নিতে হবে, অ্যাঙ্গেলটা নিতে হবে। তো তুমি ভালো করে বোঝো, এই সি বিন্দুতে তুমি যদি একটা স্পর্শক টানো তাহলে দেখো এটা কি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা দেখো এক্স অ্যাক্সিসের মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে হচ্ছে এবং অ্যাঙ্গেলটা কিন্তু সূক্ষ্মকোণ হচ্ছে। সিমিলারলি তুমি যদি এইখান থেকে টানো তাও সূক্ষ্মকোণ হবে, কিন্তু একমাত্র তুমি যখন এইখান থেকে একটা নতি টানবে এইভাবে, সেই অ্যাঙ্গেলটা কিন্তু দেখো স্থূলকোণ হয়ে যাচ্ছে। যেই জায়গা এখান থেকে যদি টানো তুমি এখান থেকে, তাও দেখো এরকম জায়গায় হচ্ছে। তো যেইখানে গিয়ে অ্যাঙ্গেলটা স্থূলকোণ হয়ে যায় সেই জায়গাটায় কিন্তু আমাদের তাৎক্ষণিক বেগটা কত হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। আগেরটায় দেখলে ওই অ্যাঙ্গেলটা কত ছিল, 30 ডিগ্রি ছিল, কিন্তু ওটাকে পেছন দিকের অ্যাঙ্গেলটা নিতে গিয়ে 150 ডিগ্রি হয়ে গেল। সেই 150 ডিগ্রির ভ্যালুটা ট্যান 150-র মান কত হয়েছিল, -1/√3। ঠিক আছে, তো এখানেও তাই 90-এর থেকে বেশি কোণ হয়ে গেলে আমার ট্যানের যে ভ্যালুটা আসবে, মানে এক কথায় সেকেন্ড কোঅর্ডিনেটে, এই কোঅর্ডিনেটে তো ট্যান 0, ট্যানটা হয় নেগেটিভ। তাহলে এইখানে যখনই আমার ট্যানটা ঢুকবে তখনই নেগেটিভ হবে। আর এখানে কখন ঢুকবে, 90-এর পরে হলে, তাই না? আর এই যখনই আমাকে এই দিককার অ্যাঙ্গেলটা নিতে হবে, এই অ্যাঙ্গেলটা, তখনই কিন্তু 90-এর পরে হয়ে যাবে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, এটা দেখেই বোঝা যায় যে কোন জায়গাটায় নেগেটিভ। তাহলে কোন জায়গাটায় নেগেটিভ হলো, ই বিন্দুতে নেগেটিভ। আর এইগুলো তুমি দেখো সবগুলোই অ্যাকিউট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণ, সেখানে নেগেটিভ হওয়ার কোনো কথাই আসে না। তাহলে এখানে এটা দেখেই বোঝা গেল যে কোন বিন্দুতে বস্তুটার তাৎক্ষণিক বেগ নেগেটিভ হবে। এই ধরনের ছোট ছোট প্রশ্ন আসে, কিন্তু তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এগুলো করতে পারবে না, বুঝতেই পারবে না। ঠিক আছে, কোনটা অ্যান্সার হবে না হবে। চলো এবার পরের কোশ্চেনে চলে যাই। পরের যে কোশ্চেনটা দিয়েছে খুব ভালো কোশ্চেন, 6-এর দাগের কোশ্চেন। বলেছে যে একটা বস্তুর সরণ সময় লেখচিত্র দেওয়া আছে, দুটো বস্তুর, একটা অ্যাঙ্গেল করেছে 30 ডিগ্রি আর আরেকটা অ্যাঙ্গেল করেছে 45 ডিগ্রি। দুটো বস্তুর সরণ সময় গ্রাফ এখানে দেখানো হলো। ঠিক আছে, দিয়ে বলেছে বস্তু দুটোর বেগের অনুপাত কত, বস্তু দুটোর বেগের অনুপাত কত। তাহলে খুব সোজা জিনিস, বেগের অনুপাত কিভাবে বের করবে, ট্যান থিটা মানে বেগ। তাহলে এটা যদি প্রথম বস্তু হয় আর এটা যদি দ্বিতীয় বস্তু হয়, তাহলে প্রথম বস্তুর বেগটা হবে ট্যান 30 ডিগ্রি আর দ্বিতীয় বস্তুর বেগটা হবে ট্যান 45 ডিগ্রি। এবার ট্যান 30-র মান কত, ট্যান 30-র মান আমরা সকলে জানি 1/√3, আর ট্যান 45-এর মান হচ্ছে 1। ঠিক আছে, এবার এটা তুমি করে দাও 1:√3, এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। সোজা অঙ্ক, একবারে সোজা অঙ্ক, কিন্তু এইটাই পরীক্ষায় আসলে অনেক সময় ভুল হয়ে যায় যদি জানা না থাকে। সুতরাং দেখে নাও ভিডিওটা, কোনো সমস্যা হবে না। তারপরের কোশ্চেনে চলে আসি। তারপরের কোশ্চেনটা দিয়েছে, দেখো ভালো কোশ্চেন এটা, 7-এর দাগের কোশ্চেন। এটা বস্তুর ত্বরণ আর টাইম এ ভার্সেস টি গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফটা থেকে তোমাকে বেগ ভার্সেস টাইম গ্রাফ নির্ণয় করতে হবে। এই হচ্ছে একটা বস্তুর ত্বরণ আর সময়ের গ্রাফ, দিয়ে বলেছে যে ভি ভার্সেস টি লেখচিত্র লেখো, অঙ্কন করো, দেখাও এই বস্তুটার ভি ভার্সেস টি লেখচিত্রটা কেমন হবে। তাহলে এখান থেকে কি বুঝতে পারছো, দেখো টাইম বাড়ার সঙ্গে সঙ্গে ত্বরণটা বাড়ছেও না কমছেও না, কনস্ট্যান্ট আছে এইটুকু অংশের জন্য, তাই তো? টাইম বাড়ার সঙ্গে সঙ্গে এইটুকু অংশের জন্য তোমার ত্বরণটা বাড়ছেও না কমছেও না। তারপরে কি হয়ে গেল, ত্বরণ সম্পূর্ণ জিরো হয়ে গেল, ত্বরণ সম্পূর্ণ জিরো। এইটুকু পয়েন্টে এইটুকু টাইম যাওয়ার পর ত্বরণ আবার একটা মান পেলো, সেই মানটা আবার কনস্ট্যান্ট, আবার পরিবর্তনশীল মানে অপরিবর্তনশীল। তাহলে এই গ্রাফটা যদি আমি ভি ভার্সেস টি এ পরিবর্তন করি, কনভার্ট করি, তাহলে কিরকম হবে দেখো। এটা মুছে দিলাম, হ্যাঁ।
কীরকম হচ্ছে আমি এই জায়গাগুলো পয়েন্ট আউট করে দিচ্ছি। দেখো এটাকে আমি এখন ভি দেখাচ্ছি আর এদিকে টি দেখাচ্ছি। তাহলে প্রাথমিক অবস্থায় যখন ত্বরণটা এইটুকু অংশের ক্ষেত্রে ত্বরণটা ধ্রুবক, ত্বরণ ধ্রুবক মানে কি বেগটা বাড়ছে আস্তে আস্তে, তাহলে এখান থেকে বেগটা বেড়ে এরকম হয়ে গেল, বেগটা বাড়বে। তারপরে কি হয়েছে ত্বরণ জিরো, ত্বরণ জিরো মানে তখন বেগটা সমবেগ হয়ে গেছে, তার মানে বস্তুটার বেগ হয়ে যাবে এরকম সোজাসুজি টাইম অক্ষের সমান্তরাল। ঠিক আছে, আমি আরও ভালো করে এক্সপ্লেন করছি। তারপরে দেখো ত্বরণটা আবার কনস্ট্যান্ট, মানে ত্বরণ কনস্ট্যান্ট মানে বেগ আবার বাড়বে, তাহলে এটা আবার ঊর্ধ্বমুখী হবে এরকম, তাই নয়? এবার এইটা কেন হলো এরকম, তার কারণ তুমি দেখো এই যে অংশটা নিয়েছি এটার যে স্লোপ, সেই স্লোপটা কি প্রত্যেকটা জায়গায় সমান। তুমি যেখানে স্লোপ নাও, এখানে থিটা যদি হয় তাহলে এখানেও থিটা হবে, এখানেও থিটা হবে। তার মানে বোঝা যাচ্ছে এই বস্তুটার বেগ হচ্ছে সমবেগ, সরি বস্তুটার বেগটা কি, বস্তুটার বেগ ইনক্রিজ হচ্ছে আস্তে আস্তে, তাই নয় কি? বস্তুটার বেগ আস্তে আস্তে বাড়ছে, এই জায়গাটায় বেগটা কি হলো, থেমে গেল, মানে ধ্রুবক হয়ে গেল। তারপরে এইখানে আবার বেগটা বাড়ছে, ত্বরণ কনস্ট্যান্ট নয় কি, বেগ তো বাড়বেই। তাহলে এইটুকু অংশে বেগটা বাড়ছে, আর এইখানে বেগটা কি হলো, এখানে বেগটা হয়ে গেল তোমার ধ্রুবক, আর এই জায়গাটায় বেগ হয়ে গেল কি আবার ঊর্ধ্বমুখী, মানে বাড়ছে। এবার আমি যেটা বললাম ওইটা একটু ভুল হয়েছিল। দেখো বেগ বাড়ছে মানে কি ত্বরণটা ধ্রুবক, তাই তো, ত্বরণটা ধ্রুবক। এবার আমরা ভি ভার্সেস টি লেখচিত্রের যে ত্বরণ পাই, এই নতি পাই, সেটাই ত্বরণ নির্দেশ করে, আমরা সকলে জানি। তাহলে এই জায়গাটায় এই যে এখান থেকে এইটুকু অংশে প্রত্যেকটা জায়গায় দেখো অ্যাঙ্গেলটা থিটা, তাহলে প্রত্যেকটা জায়গায় অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ভি বাই টি প্রত্যেক জায়গায় সেম মান আসবে, তাহলে ত্বরণটা প্রত্যেক জায়গায় সমান হয়েছে এই জায়গায়। আর এইখানে ত্বরণ জিরো, আর এই জায়গাটায় একইভাবে তুমি এইভাবে এখান থেকে থিটা করো, প্রত্যেক জায়গায় একই অ্যাঙ্গেল আসবে, তাই না? তাহলে এই জায়গাটাতেও তাই, ত্বরণটা ধ্রুবক আর বেগটা তার জন্য বাড়ছে আস্তে আস্তে। এরকম ধরনের অঙ্কই তোমাকে দিবে, যে একটা এ ভার্সেস টি লেখচিত্র দিয়ে দিল, সেটা ভি ভার্সেস টি এ কীরকম হবে সেটাই তোমাকে কনভার্ট করতে দিতে পারে। তো এই ছিল 7 দাগের অঙ্কটা। এবার আশা করছি জিনিসটা বোঝাতে পেরেছি। এবার পরের দাগের কোশ্চেনটাই চলে আসি। 8 দাগে কি আছে দেখা যাক। 8 দাগের কোশ্চেন আছে, কতগুলো লেখচিত্র দেওয়া আছে এস ভার্সেস টি, সে লেখচিত্রগুলোর মধ্যে কোনটা হতে পারে না বা কোনগুলি হতে পারে না, আর বা কোনটা হতে পারে সেটাই তোমাকে বের করতে হবে। প্রত্যেকটাই কিন্তু এক্স ভার্সেস টি লেখচিত্র, ঠিক আছে? প্রথম লেখচিত্রটা দিয়েছে এরকম, তারপরে দ্বিতীয় যে লেখচিত্র, আমি নাম্বার দিচ্ছি না, এক্স এদিকে টি, দ্বিতীয়টা দিয়েছে কীরকম, এরকম, ঠিক আছে? তারপরে তৃতীয় যে লেখচিত্র আছে সেটা দিয়েছে এরকম, এগুলো সব এক্স ভার্সেস টি লেখচিত্র, হ্যাঁ। আর চতুর্থ যে লেখচিত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম, এক্স ভার্সেস টি। যে বলেছে এই যে এতগুলো যে 3টে বা 4টে তোমাকে স্মরণ সময় লেখচিত্র দেখানো হয়েছে, এগুলোর মধ্যে কোনগুলো হতে পারে না বা কোনটা হতে পারে না, আর কোনটা হতে পারে সঠিক কোনটা, সেটা তোমাকে এখন ডিফাইন করতে হবে। তো তুমি এই লেখচিত্রের একটা কি জিনিস বুঝতে পারছো, কি তুমি ভালো করে বোঝো, টাইমটা এখান থেকে এভাবে বাড়ছে আস্তে আস্তে। তো এই পয়েন্টে দেখো, এই জায়গাটায় টাইম, এই জায়গাটায় আবার এটা ফাইনাল পয়েন্ট, এইখানে আবার এই জায়গাটায় টাইম। তাহলে কোনোদিন তুমি দেখেছো কোথাও টাইমটা পেছনে আসতে পেরেছে? টাইম দেখো এইখানে বস্তুটা এইখানে চলে গেছিলো এই টাইমে, এটা ধরো T1 টাইম, ঠিক আছে? T1 টাইমে এখানে ছিল, তারপরে আবার কিছুক্ষণ পর পেছনের দিকে হয়ে গেছে T2, তাহলে টাইম তো কখনো আর পেছনে আসতে পারে না, তাহলে এটা কখনোই হতে পারে না, ঠিক আছে? এই ক্ষেত্রে তুমি লক্ষ্য করো, এই ক্ষেত্রেও তাই, এই জায়গাটায় যখন বস্তু ছিল তখন তার টাইম ছিল এটা, তারপর শেষ বিন্দুতে আবার টাইমটা পেছনে চলে এসছে, এটা T1 বলো, এটা T2 বলো, তাহলে শেষ বিন্দুতে টাইম কি অবশ্যই আগে হওয়ার কথা, মানে T1 এর বেশি হওয়ার কথা, কিন্তু আবার সেটা পেছনে হচ্ছে, তাহলে এখানেও টাইম কখনোই পেছনে আসতে পারে না, সেই কনসেপ্ট থেকে হবে। এই প্রত্যেকটা জায়গায় একই। এটা দেখো বস্তুটার এইখানে যখন ছিল তখন টাইম এখানে ছিল, শেষ অন্তিম বিন্দুটা এটা, সেখানে টাইম এটা, তাহলে এটা T1 এটা T2, আবার টাইম পেছনে ল্যাগ করেছে, পেছনে এসছে, তাহলে পেছনের দিকে টাইম কিন্তু কখনো আসতে পারে না, যত যাবে ফরওয়ার্ড যাবে, সামনে যাবে। এইগুলো এই 3টে ক্ষেত্রে প্রত্যেকটাতেই টাইমটা পিছনে দিকে করেছে, শিফট করেছে, সেই জন্য কখনোই কিন্তু এই লেখচিত্র 3টে হবে না, এক্স ভার্সেস টি লেখচিত্র, এগুলো সব ভুল।
আর এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে অবশ্যই ঠিক, এটা তো তোমরা জানো সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে x 10 লেখচিত্র এরকমই হয়। তোমরা হয়তো এটা বলতে পারতে যে এটা এগুলো দেখে এটা হয়তো উত্তর হবে, এটা সঠিক সেটা বলতে পারতে, কিন্তু এগুলো হবে না কেন সেটার এক্সপ্লেন এটাই যে টাইমগুলো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে টাইমটা ফাইনাল টাইম আর ফাইনাল টাইমটা একটা টাইমের সার্টেন টাইমের থেকেও পেছনে, সেই জন্য এইগুলো হচ্ছে না, এই তিনটে হবে না, আর এটা কিন্তু হবে, এটা রাইট অ্যান্সার। তাহলে তোমাকে বলতে পারে নিচের কোন লেখচিত্রটি সঠিক, ঠিক আছে, সেটা বললে তোমাকে এটা করতে হবে, এরকমভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো চলো এবার পরের দাগের কোশ্চেনটাই আসা যাক। পরের দাগের একটা কোশ্চেন দিয়েছে, খুব ভালো কোশ্চেন এটা কিন্তু। হ্যাঁ, কোশ্চেনটা বলেছে যে একটা বস্তুকে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো, ঊর্ধ্বে ছোড়া হলো উপর দিকে, কত বেগ দিয়ে? 30 মিটার পার সেকেন্ড বেগে উপরে ছোড়া হলো। সেই বস্তুটার যে গ্রাফ ভি ভার্সেস টি গ্রাফ, সেটা এখানে দেখানো হয়েছে। ভি ভার্সেস টি গ্রাফটা দেখানো হয়েছে, এদিকে দেখানো হয়েছে বস্তুটার বেগ আর এইদিকে দেখানো হয়েছে বস্তুটার টাইম, ঠিক আছে। দেখ সেটা কত হবে, দেখো 1 2 3 1 2 3 4 5 6 এগুলো টাইম সেকেন্ডে। হ্যাঁ, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড 6 সেকেন্ড, এই বিন্দুটা 6 সেকেন্ড। আর এদিকে বেড়েছে যে আস্তে আস্তে 10, তারপরে 20, এদিকে -10 -20 দিয়ে বলেছে কি কোশ্চেনটাই বলেছে যে বস্তুটা সর্বাধিক কতটা উচ্চতায় উঠবে, বস্তুটি সর্বাধিক কোন উচ্চতায় উঠবে। এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে কি বলা হলো, কোশ্চেনটাই বলা হলো একটা বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হলো এবং সেই বস্তুটার এস ভার্সেস ভি ভার্সেস টি গ্রাফটা এখানে দেওয়া আছে। এই গ্রাফ থেকে তোমাকে বলতে হবে যে বস্তুটা সর্বাধিক কোন উচ্চতায় উঠবে, এটা কিভাবে বের করবে। তা আমরা ভি ভার্সেস টি লেখচিত্রের যে গ্রাফ, সেই গ্রাফ থেকে একটা জিনিস পাই, সেই গ্রাফের যে ক্ষেত্রফলগুলো থেকে আমরা কি পাই, ক্ষেত্রফল থেকে আমরা এটাই পাই যে বস্তুটা সরণ পাই। তাহলে তুমি প্রাথমিকভাবে ভালো করে বোঝো, যখন বস্তুটাকে উপরে ছোড়া হয় তখন যে বেগ দিয়ে ছোড়া হলো ও বেগটা আস্তে 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 কমে। তাহলে তুমি এখানে ভালো করে বোঝো, এই জায়গাটাই সর্বাধিক বেগ ছিল, এটা হচ্ছে টাইম টি ইকুয়াল টু 0। যত টাইম যাচ্ছে বেগটা আস্তে আস্তে কমছে, তো কমছে, কমতে 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 এই জায়গাটায় এসে বেগটা 0 হয়ে গেল, তাই নয় কি? তাহলে এবার তুমি ভাবো, যখন বস্তুটা উপরে উঠছে, উঠতে 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 একটা জায়গায় গিয়ে থামবে, সেই জায়গাটায় বেগটা কিন্তু সাময়িকভাবে তাৎক্ষণিক ক্ষণিক টাইমের জন্য কিন্তু 0 হয়ে যাবে, সেটা হচ্ছে এই পয়েন্টটা। তাহলে সর্বাধিক উচ্চতায় গিয়ে বেগটা একবার 0 হয়, তারপরে আবার উল্টে নিচের দিকে পড়তে থাকে। এবার দেখো বেগটা আবার নেগেটিভ হয়ে গেছে, তাই না, উল্টো পেছনের দিকে। তাহলে আমাকে এইখান থেকে এইটুকু, এই যে সর্বাধিক উচ্চতায় উঠেছে সেটা হচ্ছে এই জায়গাটায় আমি পেয়ে যাব। তাহলে এই অংশটার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাই আমাকে সর্বাধিক উচ্চতা দিয়ে দেবে। তাহলে সর্বাধিক উচ্চতা এখানে একবারে সহজেই পেয়ে যাচ্ছি, সর্বাধিক উচ্চতা সেটা কত হবে, এই অংশটার ক্ষেত্রফল মান কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে কত, এখানে 3, আর উচ্চতা হচ্ছে 30। কাটাকাটি করো, এটা কাটলে হচ্ছে 15, 3 15 45 মিটার, ঠিক আছে। যেরকম দেওয়া থাকবে, যেরকম একক দেওয়া থাকবে সেই এককে লিখতে হবে। এটা কিন্তু খুব ভালো একটা প্রবলেম। হ্যাঁ, বুঝতে সমস্যা হতে পারে, এই জায়গাটাই কেন নিচ্ছি। একটা জিনিস বুঝো, যখন বস্তুটাকে ছোড়া হলো উপরের দিকে, বেগটা আস্তে আস্তে কমবে, কমতে কমতে সর্বাধিক উচ্চতায় গিয়ে তবেই তো বেগটা 0 হবে একবার, তারপরে আবার নিচের যখন পড়বে তখন সেই ব্যাপারটা আলাদা। তা আমি এখানে আমাকে সর্বাধিক উচ্চতা কত সেটাই বের করতে বলেছে। তাহলে এই পয়েন্টটাতে আমি সর্বাধিক উচ্চতাটা পাচ্ছি। তাহলে এই পয়েন্টটা আর প্রাথমিক পয়েন্টটা মিলিয়ে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে বা যে ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে, সেটার ক্ষেত্রফলই হবে তোমার সর্বাধিক উচ্চতা। এইভাবেই করতে হবে এটা।
তো এবার পরবর্তী দাগের কোশ্চেনটাই আসা যাক। দেখো একটা লেখচিত্র দিয়েছে, সে লেখচিত্রটা হচ্ছে এক্স ভার্সেস টি লেখচিত্র, যে বলেছে যে কোন জায়গায় বস্তুটার ত্বরণ বা প্রযুক্ত বল শূন্য। তো আমি লেখচিত্রটা প্রথমে আঁকছি, দেখো এরকম একটা লেখচিত্র দেওয়া আছে, হ্যাঁ, দিয়ে বলেছে পয়েন্টগুলো দিয়ে দিয়েছে, কতগুলো পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এরকম কতগুলো পয়েন্ট দিয়েছে, এ বি সি ডি ই, এরকম একটা লেখচিত্র। কি লেখচিত্র? এস ভার্সেস টি লেখচিত্র বা এক্স ভার্সেস টি লেখচিত্র দিয়ে বলেছে এই লেখচিত্রের কোন অংশে তোমার বস্তুটার ওপর, যে বস্তুটার এটা লেখচিত্র, সেই বস্তুর ওপর প্রযুক্ত বল শূন্য। তো এইটা কিভাবে বের করবে? প্রযুক্ত বল শূন্য মানে কি সেটা তোমাকে জানতে হবে। প্রযুক্ত বল যখন শূন্য হয় তখন বস্তুটার উপর কোনো ত্বরণ কাজ করে না, জানো এটা সবাই। ত্বরণ কাজ না করলে তার বেগ কি হবে? তার বেগ হবে সমবেগ। আর সমবেগ এখানে কোনটা প্রকাশ করছে? এই অংশটাই প্রকাশ করছে না। তুমি দেখো এর নতি করো, নতিটা হবে 0, তাই না? নতিটা হবে মানে কনস্ট্যান্ট। এক্স ভার্সেস টি লেখচিত্রের যে নতি সেটাই কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। এবার এইখান থেকে এইটুকুন অংশে দেখো বেগটা ধ্রুবক থাকছে, তাহলে বেগটা ধ্রুবক মানে তার উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না। তাহলে এই উত্তরটা আর কিছু না। তুমি এবার বাদ বাকি যে কোনো জায়গায় তুমি আঁকো, এইখানে নতি আঁকো, তাও দেখো একটা ভ্যালু পাবা। চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা জায়গায় চেঞ্জ হচ্ছে। এইখানে মানে ত্বরণ থাকছে এইসব জায়গাগুলোই, কিন্তু এই জায়গাটায় কিন্তু কোনো ত্বরণ থাকছে না। সরি, এই লেখচিত্রটা না, এটা হচ্ছে বেগ ভার্সেস টি লেখচিত্র, ভি ভার্সেস টি লেখচিত্র। এটাই আমার একটু কনসেপ্টটা ভুল হয়েছিল। বেগ ভার্সেস টি লেখচিত্র, তেমন এই জায়গাটায় দেখো বেগটা কনস্ট্যান্ট, তাই না? এই জায়গাটায় বেগটা ধ্রুবক, আর বাদ বাকি ক্ষেত্রে সব জায়গাতেই কিন্তু বেগটা ধ্রুবক নয়, পরিবর্তনশীল। তার জন্য এই বিসি অংশের ক্ষেত্রে ত্বরণ শূন্য হবে বা প্রযুক্ত বল শূন্য হবে, বল সমান শূন্য এই বিসি অংশের ক্ষেত্রে, এখান থেকে এই অংশটার ক্ষেত্রে। ঠিক আছে, এটা আমার কোশ্চেনটা একটু দিতে ভুল হয়েছিল। তো যাই হোক, এবার পরের দাগের কোশ্চেনটাই আসা যাক। পরের দাগের যে কোশ্চেনটা আছে, খুব এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। দেখো কোশ্চেনটা কি বলেছে, এদিকে টাইম দেখানো হয়েছে 10, 20, 30, 40, 50। এইখানে আমি একটু সবটা দেখাতে পাচ্ছি না, এরকম দেখিয়ে দিলাম। 70, এটা 80। ঠিক আছে, টাইমটা এইভাবে আছে এখানে, মানে একটার জন্য আবার কি আছে, 60, 70, 80। বেশ ভালো কথা। ওপরের দিকে আমি কি দেখাচ্ছি? বেগ দেখাচ্ছি, এটা বেগ, আর এদিকে এগুলো টাইম, সব সেকেন্ডে। ঠিক আছে, বেগটা কি এভাবে দেখাচ্ছি, দেখো 20, 40, 60 আর 80। এবার আমাকে এই যে লেখচিত্রটা সেটা আঁকছি, দেখো কিভাবে আঁকবো। প্রথমত এতদূর পর্যন্ত এইভাবে গেল বস্তুটা, বেগ এটা। তারপরে কি হয়েছে, 20 থেকে 30 পর্যন্ত বেগটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তারপরে কি হয়েছে, 20 থেকে 30 পর্যন্ত, এই যে এতদূর 30 থেকে 40 পর্যন্ত বেগটা কিন্তু একবারে উঠে গেছে, একবারে 80 পর্যন্ত উঠে গেছে, মানে এরকম। এই যে ভ্যালুটা 80 পর্যন্ত উঠে গেছে। তারপরে গিয়ে এখান থেকে এদিকেও তোমার 80-তে এসে মিট করে গেল। এই হচ্ছে একটা বস্তুর বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্র বলেছে কোন অংশে, এই যে এখান থেকে কতগুলো অংশ আছে দেখতে পাচ্ছ, এই অংশটা, এই অংশটা, তা আমি নাম দিয়ে দিচ্ছি এ, এটা বি, এটা সি,
এটা ডি আর এটা ই। বলেছে এ বি বি সি সি ডি আর ডিই, এই যে এতগুলো অংশ, একটা দুটো তিনটে চারটে পার্ট, এই চারটে পার্টের মধ্যে কোথায় ত্বরণটা সবচেয়ে বেশি এটা বলতে পারে। আবার বলতে পারে প্রত্যেকটা অংশের ত্বরণ বের করো, সেটাও বলতে পারে। তা আমি প্রথমত প্রত্যেকটা অংশের ত্বরণ কত সেটা বের করে দেখাচ্ছি। তারপরে তোমাদের কোন অংশটার ক্ষেত্রে ত্বরণটা বেশি সেখানে এমনি পেয়ে যাবে। তো আমি প্রথমত এবি অংশের ত্বরণ বের করছি। এবি অংশের ত্বরণ, সেটাকে A1 বলে দাও। A1 এর ভ্যালু কত হবে? ত্বরণ মানে কি জানি, বেগ ভার্সেস টি লেখচিত্রের যে নতি, সেই নতিটাই ত্বরণ নির্দেশ করে। তাহলে এইটুকু কার্ভের, এই কার্ভটার নতি কত হবে? নতি হবে ভি বাই টি। তাহলে ভি কত এখানে বলো? এই যে 20, আর টি হচ্ছে এখান থেকে এইটুকু 20, তাহলে ভ্যালুটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা ধরো মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, এটা সেকেন্ডে দেওয়া আছে টাইমটা। এটা হয়ে গেল প্রথম এবি অংশের ত্বরণ। তারপরে বিসি অংশের ত্বরণ, সরি এটা আমার ভুল হলো। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়। এখান থেকে এইটুকুনে বেগটা কতটা পরিবর্তন হয়েছে, এইখান থেকে এইটুকুনে, মানে এ থেকে বিতে এই যে এইটুকু অংশে বেগের পরিবর্তন হয়েছে 20 - 0 বাই টাইম, এখান থেকে 0 টু, এটা বুঝতে পারছো? মানে এক কথায় এটা কিভাবে হবে দেখিয়ে দিই। এটা হবে ডেল্টা ভি বাই ডেল্টা টি। ডেল্টা ভি এর মান কত? দেখো ডেল্টা ভি এর মান হচ্ছে 20 - 0, আর ডেল্টা টি মান হচ্ছে এটাও 20 - 0 দিয়ে, এটা ভ্যালুটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? তারপরে এই অংশটার ত্বরণ, এটাকে A2 বললাম। A2 কি হবে? এটাও তাই ডেল্টা ভি বাই ডেল্টা টি। এবার এখানে ডেল্টা ভি দেখো এখানে কোনো উপরের দিকে উঠেনি, এটা সমবেগে এই জায়গাটা, তাহলে এখানে ত্বরণ কত থাকবে? 0। তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে দেখো, ইনিশিয়াল বেগ ফাইনাল বেগ দুটোই 20, তাহলে 20 - 20 বাই টাইমটা হচ্ছে ধরো 30 - 20, তাহলে উপরে তো 0, তাহলে এটা 0 হয়ে গেল বেগ, ত্বরণটা হয়ে গেল 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে এসি অংশের ক্ষেত্রে বের, এই সিডি অংশের ক্ষেত্রে বের করো। সিডি অংশের ক্ষেত্রে ত্বরণ, এটাকে A3 বলো। A3 ভ্যালু কত হবে? ডেল্টা ভি কত এখানে বলো? ডেল্টা ভি হচ্ছে এইটা হচ্ছে দেখো প্রাথমিক বেগ হচ্ছে তার 20 আর অন্তিম বেগ হচ্ছে 80, তাহলে আমরা করব কি 80 - 20 বাই টাইমটা কত লাগছে এখানে 40 থেকে 10, তাহলে 40 - 30, ক্যালকুলেট করো। উপরে হচ্ছে 60 আর নিচে 10, তাহলে এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। আর একটা অংশ থেকে গেল যেটা আমি এদিকে করছি, সেটা হচ্ছে ডিই। ডিই অংশের ত্বরণ, সেটাকে কত বলবো? A4। A4 এর মান কত হচ্ছে? ডিই অংশের জন্য তোমার বেগের পরিবর্তন কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে অন্তিম বেগ হচ্ছে তোমার 80, প্রাথমিক বেগ 80 আর অন্তিম বেগ হচ্ছে 0, এই জায়গাটাতে 0, তাহলে করতে হবে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টাইম। টাইমটা কত লাগছে এখান থেকে দেখো, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, 40 থেকে 80 গেছে, তাই তো? 40 থেকে 80 যাওয়া মানে কত হচ্ছে? 80 - 40, তাহলে এদিকে হচ্ছে মাইনাস, ওপরে 80 আর নিচে 40, এটা ক্যালকুলেশন করে দেখবে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে। তাহলে এই জায়গাটাই বুঝতে পারছো, এই জায়গাটাই নেগেটিভ তো হবে, তার কারণ এখানে যে নতিটা হবে ভি ভার্সেস টির নতিটাই তো তোমার নির্দেশ করে। নতিটা দেখো অ্যাকুরেট অ্যাঙ্গেল, এই অবটাস অ্যাঙ্গেল, অবটাস অ্যাঙ্গেল হলে তো নেগেটিভ আসবেই, বুঝতেই পারছো। এখানে অ্যাঙ্গেল দেওয়া থাকলে তুমি বের করতে তাও দেখতো নেগেটিভে আসতো, তাহলে এই ভ্যালুটা এমনি দেখেও বুঝতে পারছো যে এইদিকে বেগটা আস্তে আস্তে কমেছে, তাহলে ত্বরণ তো নেগেটিভ হবেই, মন্দন হবে। ঠিক আছে? তো এই ছিল অঙ্ক। এবার এখানে তোমাকে বলেছে কোন অংশটার ক্ষেত্রে ত্বরণ সবচেয়ে বেশি। তাহলে তুমি দেখো এটাই 1, এটাই 0, এটাই 6 আর এটা 2, তাহলে এই যে সিডি অংশ, সিডি অংশের ক্ষেত্রে ত্বরণটা সবচেয়ে বেশি হলো। তাহলে এটাই উত্তর, লিখে দাও। সিডি অংশের ক্ষেত্রে ত্বরণ সর্বাধিক। তো আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি আরও প্রয়োজন হয় গ্রাফ রিলেটেড প্রবলেম, তাহলে এই ভিডিওর কমেন্টে জানাও, তাহলে আমি আরও একটা ভিডিও করে দেবো। আশা করছি এই ধরনের যে প্রবলেমগুলো এই ভিডিওতে করানো হলো সেইগুলো করলেই তোমরা সব ধরনের প্রশ্ন কিন্তু সমাধান করতে পারবে পরীক্ষার হলে। তো আজকে এই পর্যন্ত থাকলো। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।